Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. স্টুডেন্টস, আজ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আজকের বিষয় স্টেজেস অফ হিউম্যান গ্রোথ, মানব বৃদ্ধির বিভিন্ন ধাপ বা পর্যায়। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনার শুরুতে আমাদের একটু দেখে নিতে হবে যে এই বৃদ্ধি বিষয়টা কি। আমি জানি তোমরা জানো, তবুও একটু বলি। শুরু করার আগে একটু এ বিষয়ে আলোকপাত করা যাক। বৃদ্ধি জীবদেহের একটি অন্যতম বৈশিষ্ট্য। বৃদ্ধির সাথে আরেকটি যে শব্দটি ওতপ্রোতভাবে জড়িত, সেটি হলো বিকাশ। বৃদ্ধি, বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বিষয়টি কি, এটা আমাদের একটু জেনে নিতে হবে। দুটি বিষয় একে অপরের পরিপূরক। এদের মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে, আবার এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা সে বিষয়ে একটু দেখে নিই। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ হলো একটা ইনক্রিজমেন্ট, জীবের সাইজ, তার আকৃতি, তার ওজনের পরিবর্তন, এটা হলো গ্রোথ। আবার ডেভেলপমেন্ট এর একটা পরিবর্তন, অঙ্গসংস্থানিক পরিবর্তন, শারীরবৃত্তীয় পরিবর্তন, আচরণগত পরিবর্তন, এগুলো বিকাশের মধ্যে বা ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। আবার গ্রোথ হলো এমন একটি পরিবর্তন, ইনক্রিজমেন্ট, যেটা একবার হলে পুনরায় ওটা আবার ফিরে আসে না। এর ফলে কি হচ্ছে, জীবের আকৃতিগত পরিবর্তন হচ্ছে, তার শেপ পরিবর্তন হচ্ছে, তার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তার ওজনের পরিবর্তন হচ্ছে, ইত্যাদি। আবার ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্টটা হলো একটা সুসংহত, জটিল, বিপাকীয় কার্যাবলী। এটা হলো বিকাশ বা ডেভেলপমেন্ট। আবার আমরা এভাবেও গ্রোথকে বলতে পারি যে গ্রোথ হলো কোষের সংখ্যার বৃদ্ধি, বিকাশ হলো কোষের ভলিউম, আয়তনের বৃদ্ধি। আবার বলা যেতে পারে যে বৃদ্ধি হলো সংখ্যাগতভাবে, কোয়ান্টিটেটিভ, আর বিকাশ বা ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ। এবার আমরা দেখব যে মানব জীবনে, মানব দেহের যে বৃদ্ধি, সে বৃদ্ধির দুটো রূপ আছে। একটা হলো জন্মের আগে বৃদ্ধির একটা রূপ, যেটাকে আমরা বলি প্রিন্যাটাল, জন্মের আগে। অর্থাৎ ফার্টিলাইজেশনের পর যে জাইগোট ফর্ম করছে, সেই জাইগোট, তারপর ভ্রূণ বা এমব্রায়ো, তারপর ফিটাস। এটা হলো প্রিন্যাটাল গ্রোথ, জন্মের আগের গ্রোথের বিভিন্ন স্টেজ: জাইগোট, এমব্রায়ো,
ফিটাস। ঠিক একইভাবে জন্ম পরবর্তী যে রূপটি হলো পোস্ট ন্যাটাল, সেটার মধ্যে রয়েছে নিওনেটাল, ইনফ্যান্ট, চাইল্ডহুড, জুভেনাইল, পিউবার্টি, অ্যাডোলোসেন্ট, তারপর ম্যাচিউরিটি অর অ্যাডাল্টহুড, তারপর সেনিলিটি। এবার আমরা দেখে নেব যে এই যে প্রিন্যাটাল গ্রোথ, যে জাইগোট, জাইগোট কোনটাকে আমরা বলছি? ফার্টিলাইজেশনের পর যে ফার্স্ট দুটো উইক, এটা হচ্ছে জাইগোট, ফার্স্ট দুটো উইক। এবার এমব্রায়োটা তারপর সেকেন্ড উইকের পর থার্ড থেকে এইথ উইক, থার্ড থেকে এইথ উইক, এটা হচ্ছে এমব্রায়ো। ফিটাস 9th উইক থেকে 38th আর 40 উইকস, এই সময়কালটা হচ্ছে প্রিন্যাটাল, জন্মের আগে। এবার জন্ম পরবর্তী, যেটা পোস্টন্যাটাল বললাম, যে প্রথমেই আসছে নিওন্যাটাল ইনফ্যান্সি। যে নিওন্যাটালটা হচ্ছে জন্মের ঠিক পরবর্তী 2 সপ্তাহ, তারপর থেকে ইনফ্যান্সি 1 বছর পর্যন্ত, ইনফ্যান্ট বা ইনফ্যান্সি 1 বছর। এরপর চাইল্ড, ওই 1 বছর থেকে 6 বছর, চাইল্ডহুড। তারপরে জুভেনাইল 6 থেকে 12। পিউবার্টি, এটা মেল বা ফিমেলদের ক্ষেত্রে, ছেলে বা মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা, বয়সের একটু ডিফারেন্স আছে। মেয়েদের ক্ষেত্রে এটা হলো অ্যারাউন্ড 12 ইয়ার্স, ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 14 ইয়ার্স। এবার অ্যাডোলসেন্ট, মেয়েদের ক্ষেত্রে 12 থেকে 14, ছেলেদের ক্ষেত্রে ওই 14 থেকে 16। এরপরে আমরা আসি অ্যাডাল্টহুড। ওই অ্যাডোলসেন্টের পরে 18 বছর পর্যন্ত যেটা, সেটা হলো ওই অ্যাভারেজ 14 থেকে 18, 12 থেকে 18 মেয়েদের ক্ষেত্রে, 14 থেকে 18 ছেলেদের ক্ষেত্রে। এবার অ্যাডাল্টহুড, যেটা আমরা 18 থেকে 60 ইয়ার্স পর্যন্ত, আমরা এটাকে অ্যাডাল্টহুড বা ম্যাচুরিটি স্টেজ আমরা বলে থাকি। আর সেনিলিটি হচ্ছে যেটা বার্ধক্য, সেটা 60, আফটার 60 ইয়ার্স, 60 ইয়ারের পরবর্তী যে সময়টা, সেটা হলো ওই সেনিলিটি। এটাকে সেনেসেন্সও বলা যেতে পারে, বার্ধক্যের সময়। এবার আমরা আলোচনা করব এই প্রিন্যাটাল এবং পোস্ট ন্যাটাল গ্রোথের যে ফিচার্স আছে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি প্রিন্যাটাল গ্রোথ, অর্থাৎ জন্ম পূর্ববর্তী যে বিভিন্ন স্টেজগুলো, জাইগোট, এমব্রায়ো, ফিটাস ইত্যাদি, এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমে তাহলে আমরা চলে যাই ফিচার্স অফ প্রিন্যাটাল গ্রোথ। প্রিন্যাটাল গ্রোথে যে 3টে স্টেজ রয়েছে, ফার্স্ট স্টেজটা হলো জাইগোট। জাইগোটটা কি? যে ফার্টিলাইজেশন, মেল এবং ফিমেল গ্যামেট মেট করলো, জাইগোট ফর্ম করলো, ওয়ান সেল। এরপর সেল ডিভিশন শুরু হবে, মাল্টিপ্লাই হতে থাকবে, ক্লিভেজ এর মধ্যে দিয়ে একটা মাল্টিপ্লাই হবে। প্রথমে ব্লাস্টোসিস্ট ফর্ম করবে, তারপর ধীরে ধীরে বিভিন্ন ইউটেরাসের মধ্যে যে স্যাক,
লেয়ারের মধ্যে বা স্যাকের মধ্যে অন্যতম স্যাক হলো প্লাসেন্টা। এবং এর যে বিভিন্ন লেয়ার আছে যেমন অ্যামনিয়ন, কোরিয়ন ইত্যাদি, এগুলো ফর্ম করবে। এছাড়া আম্বেলিকাল কর্ড এটাও ফর্ম করবে এই জাইগোট স্টেজ। আমরা আগেই বলেছি যে জাইগোটটা হলো ফার্স্ট দুটো ফার্টিলাইজেশনের পরে ফার্স্ট দুটো উইক হচ্ছে জাইগোট। তারপর থেকে থার্ড এবং থার্ড থেকে এইট, এটা হলো আমাদের এমব্রায়োনিক স্টেজ। এই সময় দ্রুত বৃদ্ধি হবে এবং মনে রাখতে হবে যে ওই 8th উইকের মধ্যেই কিন্তু যে মেজর যে অর্গ্যানগুলো সেগুলো সবই ফর্ম করবে। এটা প্রিমিটিভ ব্রেইন, স্পাইনাল কর্ড সহ হার্ট, লাংস, মাসলস গুলো, রিবস গুলো, এগুলো সবই ডেভেলপ করবে ওই উইদিন 8 উইকস। ফলে একটা ইন্টারনাল এবং স্ট্রাকচার, এক্সটার্নাল যে স্ট্রাকচারস একটা ফর্ম করবে। এরপর হচ্ছে ফিটাস। এই পর্যায় থেকেই কিন্তু দ্রুত বৃদ্ধি হতে থাকবে। দ্রুত বৃদ্ধি হয়ে তারপর ওই 38 থেকে 40 উইকস এর মধ্যে বার্থ কমপ্লিট হবে। এটা তাহলে গেল প্রিন্যাটাল গ্রোথের ফিচার। এবার আমরা আসি পোস্ট ন্যাটাল, অর্থাৎ জন্ম পরবর্তী যে পর্যায়টা সেটা। এখানে প্রথমেই হচ্ছে নিওনেটাল। এই নিওনেটাল মানে জন্মের ঠিক পরবর্তী দুটো সপ্তাহ, সেখান থেকে 1 বছর, এটা ইনফ্যান্সি বা ইনফ্যান্ট আমরা আগেও বলেছি। এবার এখানটা কি হবে যে এটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি ঘটে। এই নিওনেটাল থেকে শুরু করে ইনফ্যান্ট যেটা 1 বছর পর্যন্ত বাচ্চা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি ঘটবে। সমস্ত দেহেরই একটা দ্রুত পরিবর্তন ঘটে। এরপর আসে চাইল্ডহুড, এই 1 বছর থেকে 6 বছর। এই সময় কিন্তু হাইটের থেকে উইডটা চওড়া, তার বৃদ্ধিটা ঘটে বেশি, এবং তার যে ডেসিডিউয়াস টিথটা কিন্তু ওই 1 বছরের মধ্যেই উঠছে। এবং তারপর এই যে চাইল্ডহুডের শেষের দিক থেকে কিন্তু সেগুলো পড়তেও থাকবে, এই ডেসিডিউয়াস টিথ বা মিল্ক টিথ গুলো পড়তে থাকবে। আবার জুভেনাইল স্টেজ পরবর্তী, চাইল্ডহুডের ঠিক পরবর্তী জুভেনাইল স্টেজের মধ্যে কিন্তু সেইগুলো সব পড়ে আবার নতুন করে পার্মানেন্ট টিথ, অধিকাংশ পার্মানেন্ট টিথ কিন্তু ওই জুভেনাইল স্টেজে কিন্তু উঠে যাবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, যে এই জুভেনাইল স্টেজে লেন্থটা একটু বাড়তেও থাকছে, এবং দেখা যাচ্ছে কি যে একটা গ্রোথ স্পার্ট, একটা গতি, একটা বিশেষ গতি দেখা যাচ্ছে গ্রোথে, যেটা ফিমেলদের মধ্যে একটু বেশি। এই গ্রোথ স্পার্ট বলা হয় এটাকে জুভেনাইল গ্রোথ স্পার্ট বলা হয়। এই যে বিশেষ যে গতিটা পাচ্ছে, অবশ্যই যদিও এটা ফিজিওলজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কারণে, হরমোনাল গুলো অ্যাক্টিভিটি হতে শুরু করে না, তখন হরমোন অ্যাক্টিভিটি হয়নি, ওটা হবে পিউবার্টিতে। যে হরমোনাল অ্যাক্টিভিটি ওটা পিউবার্টি থেকে, কিন্তু তার যে আগের যে প্রসেস গুলো সেগুলো কিন্তু শুরু হয়, সেইটাই হচ্ছে জুভেনাইল গ্রোথ স্পার্ট। এটা ফিমেলদের মধ্যে আগে, সেই জন্য ফিমেলরা আগে পিউবার্টি রিচ করে, মেলরা একটু পরে পিউবার্টি রিচ করছে। আর পিউবার্টির সময়টা আমরা বলেছি যে মেয়েদের ক্ষেত্রে এটা অ্যারাউন্ড 12 ইয়ার্স, ছেলেদের ক্ষেত্রে 14 ইয়ার্স। নানা ধরনের শারীরবৃত্তীয় বা শারীরিক দৈহিক বাহ্যিক ভাবেও কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যেগুলো শুরু হচ্ছে। অর্থাৎ পিউবার্টিতে ওই যে হরমোনাল অ্যাক্টিভিটি গুলো শুরু হওয়ার জন্য নানা তার প্রভাবগুলো, তার বহিঃপ্রকাশগুলো ঘটছে।
যেটা আমরা দেখব অ্যাডোলসেন্ট, যেখানে এক কথায় আমরা বলতে পারি গৌণ যৌন বৈশিষ্ট্য, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স গুলো এই সময়ের মধ্যে ঘটে থাকে। এটা এই সময়টা হলো মেয়েদের ক্ষেত্রে 12 থেকে ওই অ্যাডোলসেন্ট গোটা 12 থেকে 18-র মধ্যে, ছেলেদের 14 থেকে 18-র মধ্যে এগুলো ঘটে। এবং এখানে একটা বড় পরিবর্তন যেটা রিপ্রোডাক্টিভ চেঞ্জেস, উভয়ের দেহেই কিন্তু একটা রিপ্রোডাক্টিভ চেঞ্জেস, যে মেলদের ক্ষেত্রে যে টেস্টিস তার পরিপূর্ণতা পাবে, মেয়েদের ক্ষেত্রে ওভারির একটা পরিপূর্ণতা পাবে। যদিও এই ওভারির অ্যাক্টিভিটি কিন্তু ওই পিউবার্টি থেকেই শুরু হয়ে যায়, কারণ এটাই প্রমাণ করে যে হরমোনাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে বা গেছে। তাহলে এবার আমরা দেখব যে অ্যাডাল্টহুড বা ম্যাচুরিটি, যেটা আমরা বলেছি 18 থেকে 60 ইয়ার্স এর মধ্যে ঘটে। এবং এই সময়ের মধ্যে আমরা দেখব কি, যে হাইটের যে বৃদ্ধিটা, এটা কিন্তু সিজড হয়ে যায়, এটা কিন্তু আর সাধারণভাবে আর হাইটটা বাড়ে না, ঠিক আছে। এবং যে ম্যাচিওর রিপ্রোডাক্টিভ ম্যাচিউরিটি যেটা, সেই ম্যাচুরিটিটা কিন্তু এখানে ওই অ্যাডোলসেন্টেই এসে যাচ্ছে, এবং এখান থেকে তার পরিপূর্ণত রূপ আমরা সেটা দেখতে পাই, এবং এটা কন্টিনিউ করে 60 ইয়ার্স পর্যন্ত। এবার 60 ইয়ার্স এর পরে যেটা আমরা বললাম সেনিলিটি বা সেনেসেন্স যে পর্যায়টা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নানা রকম মলিকিউলার বা সেলুলার চেঞ্জ আসছে দেহে। এবং আমরা এটাকে বলতে পারি মাল্টিকেস মেকানিজম, যার ফলে আর কি সেনেসেন্সটা ঘটছে। এবং এখানে একটা কথা মনে রাখা দরকার, যে এক্স্যাক্টলি সেনেসেন্স কেন হয় না পরিপূর্ণভাবে সেটা এখনো জানা যায়নি, কিন্তু বিভিন্ন কাজকর্মের মধ্যে, গবেষণার মধ্যে দিয়ে আমরা যেটুকু জেনেছি যে সেলুলার এবং বিভিন্ন মলিকুলার চেঞ্জ গুলো কিন্তু এই সময় ঘটে থাকে, এবং যা এই সেনিলিটিকে, সেনেসেন্সকে, বার্ধক্যকে প্রভাবিত করে। তার প্রভাবটা আমরা দেখতে পাই যে শারীরিক নানা রকম কর্মক্ষমতা, নানা রকম যে দৈহিক চেঞ্জ, সেগুলো কিন্তু এই সময় ঘটে থাকে। এবার আমরা একটা বিষয় বলি, অনেক সময় এই বিষয়টা, এই প্রশ্নটা থাকে, সেটা হলো যে ক্যাচ আপ গ্রোথ বা কম্পেনসেটরি গ্রোথ। আসলে এটা ঠিক স্টেজের মধ্যে নয়, কিন্তু স্টেজের সাথে রিলেটেড। কি হয়, অনেক সময় আমরা দেখি যে কম ওজন, লো বার্থ ওয়েট বেবি জন্মের কথা আমরা অনেকেই জানি। কম ওজন নিয়ে জন্মাচ্ছে, সাধারণত আমরা লো বার্থ ওয়েট বেবি এরকম ভাবেই বলি, সেই বেবিকেই বলি যাদের ওজন জন্মের সময় 2.5 কিলোর থেকে অনেক কম। সেটাই আমরা সাধারণত যে ইন্টারন্যাশনাল যে মাপকাঠি রয়েছে, সেটা 2.5 কিলোর নিচে, সেটাকে আমরা লো বার্থ ওয়েট বলি। সেটা অনেক সময় আমরা 1400 গ্রাম বা 1600, 1700, 1800 এরকম আমরা দেখি। এগুলো হচ্ছে লো বার্থ ওয়েট। এই লো বার্থ ওয়েটে কারণ নানা রকম হতে পারে। অনেক সময় মায়ের শারীরিক কন্ডিশন খারাপ, আগে তাকে বের করে নিয়ে আসতে হবে, এরকম নানা কারণ হতে পারে। এবং বাচ্চা বাচ্চা যদি অসুস্থ থাকে, তাহলে তো কিছু করার নেই, হয়তো মায়ের জীবনে ঝুঁকি থাকে, সেক্ষেত্রে হয়তো সেটা করে নিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই বাচ্চা ঠিকঠাক আছে, কিন্তু মায়ের নানা শারীরিক, হয়তো খুব ব্লাড সুগার খুব বেশি, বা প্রেশার খুব হাই, ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যা থাকতে পারে। সেই সময় বাচ্চাকে যদি আগে প্রিম্যাচিওর অবস্থায় যদি বের করে নিয়ে আসা হয়, তাহলে এটা প্রিম্যাচিওর বেবি হলো, লো বার্থ ওয়েট নিশ্চিত, কারণ তার ম্যাচিউরিটি কমপ্লিট হয়নি, তার যে পরিপূর্ণতা যে সময়টা 38 বা 46 না, সেটা সময় হলো না, ফলে বের করে নিয়ে আসতে হলো। এটা হচ্ছে তার কারণ। এবার যখনই একটা বাচ্চাকে নিয়ে আসা হলো, বাচ্চাটি সুস্থ কিন্তু তার ওজনটা কম, কোনো সমস্যা নেই। এইবার আমরা বলেছি যে প্রথম একটা বছর খুব দ্রুত বৃদ্ধি হয়। হ্যাঁ, এ বাচ্চাটাও তার মধ্যে কিন্তু পড়বে, কারণ এ তো অসুস্থ নয়, এ তো ঠিকই আছে, নানা কারণে তাকে বের করে নিয়ে আসতে হলো। এবার তার নারিশমেন্ট, তার সময় মতো তার ট্রিটমেন্ট, তার ওষুধ খাওয়ানো, তার খাওয়ানো, নানা রকম যে পরিচর্যা যেটাকে বলা হয়, সেটা করা হচ্ছে। দেখা যাবে যে ওই সময়ে একই দিনে যারা জন্মগ্রহণ করেছে অন্য বাচ্চারা নর্মালি, তাদের থেকে একটু লো বার্থ ওয়েট,
কিন্তু ওই পরিচর্যা ইত্যাদির কারণে, এবং আগেও বলেছি যে দ্রুত বৃদ্ধি হবে প্রথম ইয়ারটা, এও কিন্তু তার ব্যতিক্রম হবে না। শুধু তাই নয়, দেখা যাচ্ছে কি যে ওই সময় মতো নারিশমেন্ট ইত্যাদি হওয়ার জন্য এর মধ্যে গ্রোথের একটা অ্যাক্সেলারেশন দেখা যাচ্ছে। ফলে কি হচ্ছে, তার যে ডেফিসিয়েন্সি যেটা ছিল, ঘাটতি যেটা ছিল ওজনের, সে ঘাটতিটাতে সে পূরণ করলোই, প্লাস তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন দেখা গেল, গ্রোথ দ্রুত বৃদ্ধি হওয়ার একটা গতি দেখা গেল। এটাকে বলা হয় ক্যাচ আপ গ্রোথ বা কম্পেনসেটরি গ্রোথ, অর্থাৎ তার যে ঘাটতিটা ছিল ওজনের শেষে মেকআপ করে নিয়েছে, কম্পেনসেটরি গ্রোথ এবং ক্যাচ আপ, সে ওটা ধরে নিয়েছে, ওদের জায়গায় পৌঁছে গেছে। ওই যে গতিটা তার মধ্যে এলো, ওই গতিটাই কিন্তু পরবর্তীকালে ওই গতি কিন্তু থামছে না, এবং এর ফলে পরবর্তী জীবনে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই এদের ওবেস, মেদ বৃদ্ধি, মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা সরাসরি স্টেজেস অফ গ্রোথের সাথে যুক্ত না হলেও কিন্তু এর মধ্যে ইনভলভ, ক্যাচ আপ অর কম্পেনসেটরি। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.